এইচএমপি ভাইরাস শনাক্তে স্থলবন্দরগুলোয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু। স্বাস্থ্য পরীক্ষা শেষে পাসপোর্টধারীদের দেওয়া হচ্ছে প্রবেশের অনুমতি। ইমিগ্রেশনে এখানে ট্রিটমেন্টের সুযোগ নাই, আমরা আমাদের মেডিকেল টিম বসিয়েছি। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি। কাউকে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অতিরিক্ত জনবল সরিয়ে নিয়েছে বিজিবি ও বিএসএফ। আগামী মাসে দুদেশের ডিজি পর্যায়ের বৈঠক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি, যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। টাঙ্গাইলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে ছাড়াতে জামায়াত নেতার তদবির। ওই দুজনকে নিজেদের কর্মী দাবি, আটককৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না এলজিইডির সেতু। যশোরে 3 মহাসড়কে খানাখন্দ আর ধুলার রাজ্য। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ধুলোবালি যে অবস্থা, তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা টাইম লাগে। চাঁদপুর পৌরসভায় লঙ্ঘিত গ্র্যাচুইটি আইন, বছরের পর বছর ধর্ণা দিয়েও টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত 59 কর্মকর্তা কর্মচারী। পৌষ সংক্রান্তিতে বারোয়ারি মেলার আয়োজন। দেশি আর সামুদ্রিক মাছের আগ্রহ দর্শনার্থীদের, বসেছে খেলনা, মিঠাই, মন্ডায়ের দোকান। এই মেলা আমি 5 বছর থেকে আছি। সবচেয়ে বেশি আসে জামাইরা, দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু জামাই শ্বশুরের ভিতরে প্রতিযোগিতা লাগে। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে এটি শুরু হলেও সব ধর্মের সব ধরনের মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর স্থলবন্দরগুলোয় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। কার্যক্রম শুরু করেছে মেডিকেল টিম। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দেয়া হচ্ছে প্রবেশের অনুমতি। এখন পর্যন্ত নতুন ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। করোনার মতোই চীন থেকে উৎপত্তি নতুন এইচএমপি ভাইরাসের। আক্রান্ত একজন রোগী এরই মধ্যে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তাই ছড়াচ্ছে আতঙ্ক। ভাইরাস শনাক্তে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে স্থলবন্দরগুলোয়। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিকেল টিম। ওখানেও ইমিগ্রেশনের সময় আমাদেরকে চেক আপ করাইছে, সবাইকে মাস্ক পরাইয়ে দিছে, মাস্ক পরাই দিয়ে এই পাশে আসতে হয়েছে। আবার বেশি হিসাবে হিলি ইমিগ্রেশন, এখানেও আবার স্বাস্থ্যসেবা পরীক্ষা করে স্ক্রিনিং করে তারপর এখান থেকে বর্ডার ক্রস করতে দিই। নিজের সেফটির জন্য পরীক্ষা করাটা খুবই ভালো, যাতে নিজেদের মধ্যে না ছড়ায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে কোনোভাবেই যেন এই ভাইরাস দেশে প্রবেশ করতে না পারে, সে কারণেই বাড়তি সতর্কতা। শারীরিক পরীক্ষা শেষে তবেই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে পাসপোর্টধারীদের। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি, অ্যাজমা সমস্যা আছে কিনা, সিওপিডি আছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এরপরে সতর্কতামূলক কথা বলতেছি। এরপরেও যদি কোনোটা সন্দেহভাজন মনে হয় তাহলে পরবর্তী ব্যবস্থার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। ইমিগ্রেশনে এখানে ট্রিটমেন্টের সুযোগ নাই, আমরা আমাদের মেডিকেল টিম বসিয়েছি। তারা এটা যদি দেখতেছেন, যদি কারো এই বিষয়ে যারা অসুস্থ না তাদেরকে আমরা ইমিগ্রেশন করতেছি। যদি মেডিকেল টিমের নিকট প্রতীয়মান হয় যে কেউ অসুস্থ, তাহলে তারা মেডিকেল টিম তাদের ব্যবস্থা নেবে। সতর্কতা জারি হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে, মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীকে। ইন্ডিয়া থেকে যারা আসছে যে যাত্রীরা, তাদের যে টেম্পারেচারটা দেখছি, তাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, সর্দি জনিত জ্বর, এইটাই দেখছি। কাউকে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি, এখনো কোনো আমরা সে রোগী পাইনি। নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে আখাউড়া বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, সতর্কতা আর সচেতনতায় এই বন্দরে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। শাওন, আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা চীনের এই থেকে
করোনা ভাইরাসের পর এই ভাইরাস যেটা HMPV যে ভাইরাস, সে ভাইরাসে কিন্তু চীন এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে সতর্কতার পাশাপাশি আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কিন্তু সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আমি সকালেও কিন্তু এই আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে যে স্বাস্থ্য যে ক্যাম্পে রয়েছে, মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পের কর্তৃপক্ষ স্বাস্থ্য সহকারী তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে ভারত থেকে যে সকল পাসপোর্টধারী যাত্রীরা এই পথে বাংলাদেশে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু যে স্বাস্থ্য চেক করেই কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করাচ্ছেন। সেক্ষেত্রে যাদের হাঁচি, কাশি, জ্বর কিংবা এই ধরনের অসুস্থতা জনিত কারণ রয়েছে তাদের কিন্তু তারা চেক করছেন। তবে সকাল থেকে এ পর্যন্ত তারা কিন্তু কোনো মানে এই ধরনের সমস্যা আছে কোনো রোগী কিন্তু তারা শনাক্ত করতে পারেন না এবং এই পরিস্থিতির মধ্যে তারা কিন্তু অব্যাহত রেখেছেন। এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ। আজকের পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা শান্ত রয়েছে। সীমান্তে বিজিবি, বিএসএফ দুপক্ষই তাদের অতিরিক্ত জনবল প্রত্যাহার করে নিয়েছে। তবে নিয়মিত টহল অব্যাহত রেখেছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তে টহল জোরদার করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবর জেনে নিতে চাই সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল যোগ দিচ্ছেন এই মুহূর্তে। জুয়েল, আজকের পরিস্থিতি কেমন সীমান্তে সেটা একটু জানতে চাই। টহল কতটা জোরদার করা হলো সেটাও বলবেন। শাওন, আজকের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলতে পারি। আসলে 8 তারিখের পর থেকে আর এই সীমান্তে তেমন উত্তেজনাকর কোনো পরিস্থিতি ঘটেনি। যা ঘটেছিল গত 6, 7, 8 এবং এখানে বিজিবি এবং স্থানীয় জনগণ যেভাবে সেটা প্রতিবাদ জানিয়েছিল, তারপর থেকে কিন্তু বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদের কাঁটাতারের বেড়া আর দিবে না এই মর্মে একটা তারা সিদ্ধান্ত নেয়। তবে সেটা স্থায়ী ছিল না এবং সেটা এখনও স্থায়ী নাই। তবে যেটি বলছিলাম যে কৃষকরা সেখানে যেহেতু পাশ দিয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের টহল রেখেছেন, সেহেতু সেখান দিয়ে কিন্তু সাধারণ কৃষকরা জমিতে যেতে কিছুটা শঙ্কা বা ভয় বোধ করছেন। তবে বিজিবি, তাদের সাথে আমি কথা বলেছি 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি যেটা জানিয়েছেন যে বিজিবি তার নিয়মিত টহল এবং আত্মমনোবলের সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় তারা সেটি করছেন এবং সেই সাথে স্থানীয় জনগণ যারা বা কৃষক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে আমরা দুইটি দেশ, বন্ধু প্রথম প্রতিবেশী দেশ, আমরা কিন্তু একের সাথে শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। এখন যেরকম বা আগে শান্তিপূর্ণ সহ অবস্থান ছিল সেটি যেন আমরা ঠিক রাখি। তবে সেটি হবে মর্যাদা এবং একটা রাষ্ট্রীয় সম্পূর্ণ মর্যাদার মাধ্যমে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কটা বিদ্যমান রাখতে হবে। এই বিদ্যমান রাখার কোনো বিকল্প নেই। তবে বিজিবি যেটা বলছিল সেটি হচ্ছে যে আসলে কাঁটাতারের বেড়াটাকে কেন্দ্র করে বিএসএফ কিন্তু এই ধরনের কর্মকাণ্ডটা শুরু করেছিল। তো এই ধরনের কর্মকাণ্ড তারা যেন না করে সেই ধরনের দাবি বা আহ্বান কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল। শাওন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠকে সেসব নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা জানান সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। আগামী মাসে বিজিবি, বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে অসম চুক্তিগুলো স্থান পাবে বলে জানান উপদেষ্টা। এবং যে ন্যায্য মূল্যে আপনারা কিন্তু সবসময় একটা সত্য প্রকাশ করার জন্যই কিন্তু এই বিদেশি মিডিয়াগুলি অনেক সময় উল্টাপাল্টা অনেক
তো আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। সারের কোনো সংকট নাই, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। বাংলাদেশকে পাশের দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ। ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি কি এমন দেওয়া হয়েছে তা জানা দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনার গ্যারান্টি চেয়েছেন তিনি ক্ষমতায় থাকবেন পার্শ্ববর্তী দেশের কাছে। এত মাসুম বাচ্চা, এত তারুণ্য, এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। টাঙ্গাইলে পুলিশের হাতে আটক ছাত্রলীগ ও যুবলীগের 2 কর্মীকে ছাড়াতে থানায় তদবির করতে যান জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। তাদের দাবি, আটককৃতরা আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে জামায়াতে যোগ দেন। তবে নেতাদের তদবিরেও 2 জনকে থানা থেকে ছাড়েনি পুলিশ, তাদের আদালতে পাঠানো হয়। টাঙ্গাইল শহর থেকে মানিকবাবু ও ইসমাইল নামে 2 যুবককে আটক করে পুলিশ। যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবেই পরিচিত তারা। থানায় নেয়ার পর 2 জনের রাজনৈতিক পরিচয় নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন বলে দাবি করেন তারা। এক পর্যায়ে থানায় যান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। তারা দাবি করেন, আটক মানিক ও ইসমাইল একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। 2 জনকে ছেড়ে দিতে তদবির করেন তারা। 23 সালে আমাদের কর্মীতে অগ্রগতি হয়েছে, এইটুকু এর জন্য আমরা তাকে আমাদের জামাত ইসলামের কর্মী দাবি করছি। যে কোনো অর্গানাইজেশনে সম্পৃক্ততা থাকতেই পারে, যেমন আমাদের জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান, উনিও তো বাম রাজনীতি করে এসেছে। লোকাল সেল দায়িত্বশীল আছে, ও আমাদের একজন রোকন। সে বলছে আমার টার্গেটে সে কাজ করে এবং সে কর্মী। ছাত্রলীগে বা যুবলীগে যেমন ইসমাইল এবং মানিক তারা ছিল, এখন আমাদের কর্মী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানা থেকে মানিক ও ইসমাইলকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি গাজীপুরের জয়দেবপুরেও অনেকটা একই রকম ঘটনা ঘটে। গ্রেফতার এক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে মুক্তির দাবিতে মিছিল নিয়ে থানার সামনে হাজির হন জামায়াতের নেতাকর্মীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সকালে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। হাসনাত বলেন, আওয়ামী লীগের রাজনীতি আর পুনর্বাসন হবে কিনা তা এখন অপ্রাসঙ্গিক আলাপ নয়, বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতো আপনাদের পরিণতি হবে। বিগত সরকারকে খুশি করতে গণমাধ্যমের অনেক আইন লঙ্ঘন করা হয়েছে, এমনটাই বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে খুলনায় মতবিনিময় সভায় তিনি বলেন, নিকট অতীতে যারা সরকারে ছিলেন তারা নীতিমালা অনুসরণ করেননি, দোষরদের খুশি করার জন্য আইন ভেঙেছেন, সেই কারণে গণমাধ্যম বন্ধ করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা হয়েছে সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান কামাল আহমেদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা। সরকার তার তোষণকারীদের খুশি করার জন্য অনেক ক্ষেত্রেই আইনের ব্যত্যয় ঘটিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা, এখনো প্রত্যাহার হয়নি।
কেন প্রত্যাহার হবে না? এটা দ্রুতই প্রত্যাহার হওয়া উচিত। কথা তো ছিল 7 দিনের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে, এখনো কেন প্রত্যাহার হয়নি আমরা বুঝি না। সেতু নির্মাণের 1 বছর পেরোলেও কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই সেতুটি এখন স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিজেরাই বাঁশের মই তৈরি করে তার মাধ্যমে সেতু দিয়ে চলাচল করছেন গ্রামবাসী। মানুষের চলাচল সহজ করতে নির্মাণ করা হয়েছিল সেতুটি, অথচ ঝুঁকি নিয়ে বর্তমানে সেতু ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হুড়ুয়া কাঠালিয়া আঞ্চলিক সড়ক, দুই পাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য 2023-24 অর্থবছরে 21 লাখ টাকায় সেতুটি নির্মাণ করে এলজিইডি। অবকাঠামো নির্মাণ হলেও 1 বছরেও তৈরি হয়নি কোনো পাশের সংযোগ সড়ক, যে কারণে সেতুটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছে না গ্রামবাসী। অসুবিধা লাগে, গাড়ি পাইতেছি না, কষ্ট হইতেছে না। রাস্তার কাজে লাগে যাইতে পারতেছি না, রাস্তার কাজ চলতেছে না, তার জন্য যাইতে পারতেছি না আমরা। শুধুমাত্র হাঁটা পথে চলাচলের জন্য সেতুর দুই পাশে বসানো হয়েছে বাঁশের মই। জরুরি প্রয়োজনে এই পথেই চলাচল করতে হয় স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকায় যানবাহন উঠতে পারে না সেতুতে। দুই পাশে মাটি নাই, এটা মানুষের এখানে গাড়ির রাস্তা আছে, গাড়ি যাইতে পারে না, সাক্ষাতে চলাচল করতে হয়। এই অঞ্চলটার যত লোক আছে দিনাজপুর বাজার এই অঞ্চলটার রাস্তা দিয়ে অনেকটার মধ্যে এই ব্রিজটার লেগে আটকে আছি। বুড়া মানুষ উঠতে পারে না, নামতে পারে না, ছেলেপেলেরা পড়ে যায়, মানুষজন ঠিক মতো যাতায়াত হয় না, গাড়ি যায় না। ঠিকাদারের গাফিলতির কারণেই যে সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরি হয়নি তা জানা আছে উপজেলা নির্বাহী কর্মকর্তার। তবে দ্রুতই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দেন তিনি। সংশ্লিষ্ট যে ঠিকাদার আছে তার গাফিলতির কারণে এটা করা হয়নি, তো আমরা এটা জরুরি ভিত্তিতে আমরা এটা সম্পন্ন করব। চলাচল নির্বিঘ্ন করতে সেতুর দুই পাশে সংযোগ সড়ক দ্রুত নির্মাণের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যশোরে খানাখন্দে ভরা 3 মহাসড়কের প্রায় 33 কিলোমিটার অংশ, সাথে ধুলোবালির ছড়াছড়ি, ভোগান্তিতে যাত্রী চালকরা। সড়ক বিভাগের উদাসীনতায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন রাস্তাগুলো। উঠছে প্রচণ্ড ধুলা, তার সাথে বেহাল সড়ক, উঠে গেছে পিচ, কোথাও ছোট বড় গর্ত। এমন চিত্র যশোর ঝিনাইদহ মহাসড়কের। নিত্যসঙ্গী ভোগান্তি, দুর্ঘটনা, মানুষের মৃত্যুপাত। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মানুষের বিনাশ হতে পারে। ধুলোবালি যে অবস্থায়, তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। খুব খারাপ অবস্থা, ছোট গাড়িগুলো তো সে বড় গাড়ি এমনভাবে দেশে যাচ্ছে। একই চিত্র যশোর বেনাপোল মহাসড়কেও। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে গাড়ি, এতে স্থলবন্দরে পণ্য আমদানি রফতানিতে বাড়ছে বিড়ম্বনা। ভোগান্তি বেড়েছে যশোর খুলনা মহাসড়কেও। গন্তব্যে যেতে লাগছে বেশি সময়, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। রাস্তার পরে কি সলিং দিয়ে চলাচল করা যায়? 2 বছরের ভিতরে যদি এরকম হয় অবস্থা, তাহলে তো কাজের মান্য প্রশ্ন থেকেই যায়। ওভারলোডিং বেশি কেয়ারিং হয়, সেজন্য এই রোডটা বিশেষভাবে খেয়াল রাখা উচিত। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা টাইম লাগে, আর আমাদের যে নিয়মটা সেই নিয়মে আমরা চলাফেরা করতে পারছি না। সড়ক সংস্কার সহ 4 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একাত্মতা জানিয়েছে নাগরিক অধিকার আন্দোলনও। নিম্নমানের ম্যাটেরিয়াল সেখানে ব্যবহার করেছে, ব্যবহার করার কারণে এই রাস্তা অতি দ্রুত সময়ের মধ্যে, মাত্র 1-1.5 বছরের মধ্যে কিন্তু এই রাস্তাগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। যশোরের স্থলপথে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি এই সড়ক পথে হয়ে থাকে। তাহলে এই সড়ক যদি অসুস্থ হয়, এই সড়ক যদি খারাপ থাকে, তাহলে আমদানি রপ্তানি কাজ ব্যাহত হবে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান বলে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস দিলেন তিনি। 2টা টেন্ডার আহ্বান করা হয়েছে, আরেকটা টেন্ডার আহ্বান করা হবে। যেগুলো প্রক্রিয়াধীন আছে, দরপত্র মূল্যায়ন শেষে আমরা হয়তো ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করতে পারবো। সড়ক বিভাগের তথ্য মতে যশোর ঝিনাইদহ মহাসড়কের 16 কিলোমিটার এখন বেহাল, আর যশোর খুলনা ও যশোর বেনাপোল মহাসড়কে খানাখন্দে ভরা 17 কিলোমিটার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গ্র্যাজুয়েটির টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত 59 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ, গ্র্যাজুয়েটি ফান্ডের অ্যাকাউন্টে বেসিক বেতনের 50 থেকে 200% পর্যন্ত টাকা জমা দিয়েছেন পৌরসভার শীর্ষ 5 কর্মকর্তা।
ঘটনা জানাজানি হলে দেখা দেয় ক্ষোভ। প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। চাঁদপুর পৌরসভা কার্যালয় গ্র্যাচুইটি টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন অবসরপ্রাপ্ত 59 জন কর্মকর্তা কর্মচারী। শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গ্র্যাচুইটি ফান্ডে টাকা জমা দিয়েছেন নিজেদের ইচ্ছে মতো। এছাড়াও অভিযোগ রয়েছে গেল 2 মাস যাবৎ কোনো কর্মচারীর বেতনও রয়েছে বকেয়া। সবাই বলে দিবে, কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, এটা আসলে আমরা এখনো ঠিক জানি না। সুন্দরভাবে সবকিছু সুষ্ঠুভাবে আইনগতভাবে নিয়ম নীতি মানেই করাটা উচিত। চাকরি শেষে ঝামেলা ছাড়া টাকা পেতে সকল প্রক্রিয়া গুছিয়ে রেখেছেন পৌরসভার 5 কর্মকর্তা। গ্র্যাচুইটি ফান্ডের অ্যাকাউন্টে প্রতি মাসে বেতনের প্রায় 50 থেকে 200% পর্যন্ত টাকা জমা দিলেও বিভিন্ন অজুহাত রয়েছে তাদের। একজন কর্মচারী যে টাকাটা পায় আমরা তার থেকে 4 গুণ বেশি টাকা পাই। সেই হিসাবে চিন্তা করতে গেলে যে আমাদের টাকার পরিমাণটা একটু বেশি আসে, সেই হিসাবে তো আমরা কিছু বাড়াই না, কোনো পার্সেন্ট না। 100-200% নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু যারা কাছাকাছি যাদেরকে দেওয়া হচ্ছে আসলে যারা এই কথাটা উঠে আসছে তারা খুব সম্প্রতি রিটায়ারমেন্টে চলে যাবে, তাদেরকেও আমরা আসলে এই 100-200% জমাইলেও তাদেরকে অবসরের টাকা পরিপূর্ণ দেওয়া সম্ভব হবে না। নিয়ম নাই এভাবে দেওয়া, তাহলে আপনি আমাকে যখন আমি এলপিআর এ যাব আপনাকে আমাকে সেই টাকা দিতে পারবেন, 90 লাখ টাকা দিতে পারবেন? আমি তো এই টাকাটা নিয়ে আস্তে আস্তে নিয়ে ওই যে আমাদের যার অ্যাকাউন্ট আছে ওটা জমা দেয়। গেল 20 ডিসেম্বর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান পৌরসভার নির্বাহী প্রকৌশলী AHM শামসুদ্দোহা। এরপরই বেরিয়ে আসে আর্থিক অনিয়মের এমন তথ্য। সাধারণ কর্মচারীদের ক্ষোভ সামাল দিতে প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান পৌরসভার শ্রমিক নেতা। আমাদের টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করব, আর বাকি যারা আছে তারা এভাবে এই অফিসে ঘুরতে থাকবে, এটা তো হতে পারে না। গ্র্যাচুইটি ফান্ডের নিয়ম নীতির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। গ্র্যাচুইটি ফান্ডটা অবশ্যই বিধিবিধানের আলোকেই সে প্রাপ্য হবে। এই ক্ষেত্রে যদি পৌরসভাতে কোনো কর্মীর গ্র্যাচুইটি ফান্ড প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে এটা আমরা যাচাই করবো এবং যাচাই করে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। চাঁদপুর পৌরসভার 59 অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর গ্র্যাচুইটি ফান্ডের 7 কোটি টাকা এখনও বকেয়া রয়েছে। তাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। অবৈধ সুতার দাপটে কোন ঠাসা প্রান্তিক তাঁতিরা। তাঁতকুঞ্জ সিরাজগঞ্জের সুতার চাহিদার একটি বড় যোগান মেটানো হয় শুল্ক ফাঁকি দিয়েই। ফলাফল অসাধু মহাজনদের কারণে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে দেশীয় কটন মিলের সুতা দিয়ে কাপড় তৈরি করে লোকসানে তাঁতিরা। প্রশাসনের নাকের ডগায় এই সুতা চোর কারবার চললেও নেই কোনো কার্যকর পদক্ষেপ। রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে অবৈধ সুতার কারবারিরা। বিদেশি সুতা কেনাবেচা নিষিদ্ধ হলেও তাঁতশিল্পে সমৃদ্ধ জনপদ সিরাজগঞ্জে চলছে দেদারসে। জেলায় হস্ত ও বিদ্যুৎ চালিত তাঁত রয়েছে প্রায় 5 লাখ। বিপুল সংখ্যক এই তাঁতের জন্য প্রতি সপ্তাহে প্রয়োজন অন্তত 3 লাখ কার্টন সুতা। গেল কবছর ধরে বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর ও উল্লাপাড়ার কিছু অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসছে বিপুল পরিমাণ বিদেশি সুতা। শুল্কের খরচ বেঁচে যাওয়ায় কমছে উৎপাদন খরচ, তাই কম দামে পণ্য বাজারে ছাড়তে পারছে অসাধু মহাজনরা। এতে মার খাচ্ছে দেশীয় স্পিনিং মিলগুলো। তাদের সুতা ব্যবহার করে প্রতিযোগিতায় টিকতে পারছে না প্রান্তিক তাঁতিরা। এই সুতাগুলা গার্মেন্টসওয়ালা তাদের বন্ডে আনে, বন্ডাই না কাস্টমস ফাঁকি দিয়ে এখানে বিক্রি করে। চিটাগাং থেকে বিভিন্ন জায়গা থেকে বন্ডে সুতা আসে। এই সুতার জন্য আমাদের বিভিন্ন যে ছোট ছোট তাঁত ব্যবসায়ী আছে তারা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ হয়ে আসা এই অবৈধ সুতা খালাস হয় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত। এইসব সুতার আনা থেকে গুদামজাত করা পর্যন্ত জড়িত সিন্ডিকেটের সদস্যরা। এই সুতাগুলো নিয়ে আসে রান্ধুনি বাড়ি ইসমাইল হাদি, সিরাজগঞ্জ তার গুডাউন, মূলত উনি এদের রাঘব বোয়াল। ওই গার্মেন্টসের নাম চালানে লেখা আছে, আমি তো গাড়ির হেল্পার, আমি গাড়িতে আছি।
অবৈধ সুতায় কেবল স্থানীয় শিল্পই ধ্বংস হচ্ছে না, একই সাথে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এসব দেখার দায়িত্ব যাদের, কি করছেন সেই কর্তারা। আমদানিকৃত যে সুতা, বন্ডের সুতা আসছে, এই বিষয়ে আমরা পুলিশের নজরদারির সাথে সাথে আমরা নিজেও সজাগ দৃষ্টি রেখেছি। যে দেশ থেকে আনুক না কেন বৈধ পথে সুতাটা আসুক, যাতে সরকারের রাজস্ব আদায়ে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। সিরাজগঞ্জের বাইরের কোনো প্রতিষ্ঠানে এটা পাওয়া যায়, এটা আমাদের গোয়েন্দা তদন্ত করবে, তদন্ত করে সে রিপোর্ট করবে। তাঁত সমিতির হিসাবে লোডশেডিং, অবৈধ সুতার দাপট সহ নানা প্রতিবন্ধকতায় গত 4 মাসে জেলার 10,000-এর মতো তাঁত বন্ধ হয়ে গেছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পৌষ সংক্রান্তিতে জেলায় জেলায় নানা আয়োজন। শীতের আবহে বসেছে বারোয়ারি মেলা। বড় আকর্ষণ নানা জাতের দেশি ও সামুদ্রিক মাছ। এছাড়া তৈজসপত্র, খেলনা, মন্ডা মিঠাই আর বাহারি স্বাদের পিঠার স্টল বসেছে মেলাগুলোতে। নানা আয়োজনে চলছে পৌষের বিদায়। কালের বিবর্তনে ঐতিহ্যবাহী পৌষ মেলা এখন বেশিরভাগ জায়গায় জামাই মেলা নামেই পরিচিতি পাচ্ছে। গাজীপুর কালীগঞ্জের বিনিরাইল গ্রামে বসেছে মেলা। 250 বছরের ঐতিহ্যবাহী এই মেলার বড় আকর্ষণ দেশি ও সামুদ্রিক মাছ। হাকডাক আর দরদামে সরগরম। চিতল, বাঘা আইর, বোয়াল, রূপচাঁদা সহ প্রায় 100 কেজি ওজনের মাছও মিলছে। জামাই মেলা 250 বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলা আমি 5 বছর থেকে আছি। এখানে আমি লাভের দিকে আশা করে আসি না, যে লাভ পুরস্কার কোনটা হবে এটা বিষয় না। এই মেলাটা এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা মেলা। সবচেয়ে বেশি আসে জামাইরা। দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু জামাই শ্বশুরের ভিতরে প্রতিযোগিতা লাগে কে জামাই বেশি বড় মাছ কিনতে পারে না শ্বশুর বেশি বড় মাছ কিনতে পারে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন জেলা থেকে এসেছেন ক্রেতা দর্শনার্থীরা। মাছ ছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। আমার দুলাভাই 24 বছর যাবত মাছ কিনে নিয়ে যায়। মেলার সবচেয়ে বড় মাছটাই আমার দুলাভাই কেনার চেষ্টা করে। এলাকার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এটা দিচ্ছি। এই জন্য আমরা এই সার্বিক সহযোগিতা তাদেরকে করছি, কোনো কিছুর বিনিময়ে না। কারণ এরকম আমরা একদিনের মেলা 2 দিন আগে থেকেই অনেক দোকানদার আসছে। এটা রাত জায়গা, এরপরে আমরা সিকিউরিটি দিই। মৌলভীবাজারের শেরপুর সহ স্থানীয় বাজারে আজ দেশি মাছের সমাহার। বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিক্রেতারা। শতবর্ষী মেলা পরিণত হয়েছে আনন্দ উৎসবে। মেলা চলবে ভোর রাত পর্যন্ত। মাছ তো নিয়ে আসছি, বিভিন্ন ধরনের মাছ, সাগরের মাছ, কুশিয়ারা গ্যাংয়ের মাছ, অনেক ভালো ভালো মাছ নিয়ে আসছি। অনেক জায়গার বড় বড় মাছ নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বাজার মোটামুটি ভালো আছে, অনেক কাস্টমার হইতেছে। ওনারা তো দাম অনেক বেশি বলতেছে, 10,000, 12,000, 15,000, 50,000 টাকা পর্যন্ত বলতেছে মাছের দাম। কাস্টমার তো আছে, আপনার দেখি যাই খালি কাস্টমার তো বহুত যায়, দামই করেন না মানছে। লক্ষ্মীপুরে শীতের পিঠার সম্ভার নিয়ে বসেছেন উদ্যোক্তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বেসরকারি উদ্যোগে বসেছে 1/2 শতাধিক স্টল। 3 দিন ব্যাপী মেলায় ভাপা, নকশি, চিতই, পাটিসাপটা সহ মুখরোচক পিঠার সমাহার। এই পিঠাগুলো সম্পর্কে নাম জানতে পারবে, চিনতে পারবে, এটাই আর কি। এই উদ্দেশ্যেই মূলত পিঠার উৎসবটা করা। 35-40 রকম আইটেমের পিঠা নিয়ে আমরা এখানে এসেছি। এটা আসলে শীতের খুব উৎসব মুখর একটা পরিবেশে আমরা এই পিঠা উৎসব করছি। নতুন প্রজন্ম আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ভুলে না যায়। এর যে গৌরবজনক যে অবদান, এর যে গৌরবজনক যে উত্তরাধিকার, এর সঙ্গে যেন নিজেকে সম্পৃক্ত করতে পারে। যুগ যুগ ধরে চলা পৌষ সংক্রান্তির এসব উৎসব আয়োজনে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরে আসবে বলে মনে করেন আয়োজকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।